বয়কট, মিছিল এবং বিক্ষোভের মাধ্যমে তারা শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরছে এবং গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করেছে এবং প্রতিনিয়ত হতাহতের ঘটনা রোধে কাজ করছে। দর্শক, আপনারা জানেন যে বিশ্বব্যাপী নানা ঘটনায় পণ্য বয়কটের একটি ডাক দেওয়া হয় এবং সম্প্রতি আমরা দেখেছি যে গত বছর যখন গাজা যুদ্ধ শুরু হয় ৭ অক্টোবরের পর থেকে, তখন সবচেয়ে বেশি এই ক্যাম্পেইন বা প্রচার চালু হয়েছে এবং আমরা দেখেছি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য বয়কট করার একটি রেওয়াজ শুরু হয়েছে বিশ্বজুড়ে। এই যে আমরা বলছি যে পণ্য বয়কট করা হয়, এতে আসলে কার লাভ কার ক্ষতি সেটি আজকে বিশ্লেষণ করতে চাই এবং আদৌ কি এসব পণ্য বয়কটে কিছু যায় আসে, চলুন একটু এর আদ্যোপান্ত জেনে নেই। সম্প্রতি বাংলাদেশে কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে বেশ হইচই পড়ে যায়, পরে অবশ্য সেটি সরিয়ে ফেলা হয়, কিন্তু আবারও সেটি পুনরায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন টেলিভিশন যে বিজ্ঞাপন সেখানে দেখতে পাচ্ছি। এই যে এইসব বিজ্ঞাপন নিয়ে এত শোরগোল কেন? শেকড় থেকে শিখরে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন গাজা উপত্যকায় যুদ্ধ যত তীব্র হচ্ছে তার সাথে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের ঘটনা। এমন পরিস্থিতিতে যেসব আন্তর্জাতিক কোম্পানি ইসরায়েলের সেনাবাহিনী বা সরকারকে সমর্থন করে তাদের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। আরব ইসলামী বিশ্বে বয়কটের প্রচারণা নতুন কিছু নয়, কারণ অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই বিষয়টি নিয়ে বহু বছর ধরে অনেক আলোচনা হচ্ছে। কখনো কখনো বয়কটের ডাক দেওয়ার কারণ রাজনৈতিক, আবার কখনো সেটি অন্যান্য বিভিন্ন দিকও নির্দেশ করে এবং বহু বছর ধরেই কিন্তু এই আলোচনা চলে আসছে। যেমন প্রায় ২০ বছর আগে ইরাকে আমেরিকান আগ্রাসনের সময় আরব দেশগুলিতে আমেরিকান পণ্য বয়কটের ডাক দেওয়া শুরু হয়। বিভিন্ন বৈশ্বিক কোম্পানি, বিশেষ করে যেসব কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে, তাদের পণ্য বয়কটের ডাক দেওয়ার মূলে রয়েছে বয়কট, বর্জন, ডিভেস্টমেন্ট, বিনিয়োগ প্রত্যাহার এবং স্যাংশন নিষেধাজ্ঞা প্রচার অভিযান, যা সংক্ষেপে বিডিএস নামে পরিচিত। এই প্রচারণা সর্বপ্রথম শুরু হয় ২০০৫ সালে। ইসরায়েলের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে প্রায় ১৭০টি ফিলিস্তিনি নাগরিক সমাজ সংস্থা এটি চালু করে। অহিংস উপায়ে এই চাপ দেওয়া হয় যাতে ইসরায়েল সমস্ত আরব ভূমির দখল বন্ধ করার মাধ্যমে আন্তর্জাতিক আইন মেনে চলে। ইসরায়েল যেন ওই ভূখণ্ডে বসবাসকারী ফিলিস্তিনি আরবদের সমান অধিকার প্রদান করে এবং তাদের মৌলিক অধিকারকে সম্মান জানায়। জাতিসংঘের ১৯৪ নম্বর প্রস্তাবনা অনুযায়ী ফিলিস্তিনি শরণার্থীদের অধিকারকে সম্মান ও সুরক্ষা দেওয়া উচিত, যেন তারা তাদের ভিটে বাড়িতে ফিরে যেতে পারে। ক্যাম্পেইনারদের ওয়েবসাইটেও এমনটাই বলা হয়েছে। এবারও গাজায় হামাসের বিরুদ্ধে অভিযানে যেসব কোম্পানি ইসরায়েলকে সমর্থন দিচ্ছে তাদের পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে আসছে বিডিএস একই সাথে বিশেষ কিছু কোম্পানির পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছে, যেগুলো ইসরায়েলের সবচেয়ে সমর্থনকারী বলে মনে করা হয়। একই সাথে তারা বয়কটের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কোম্পানিকে চিহ্নিত করেছে যাতে প্রচারণার প্রভাব দ্বিগুণ হয়। ওইসব কোম্পানির নাম বিডিএস ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। এরকম অনেক ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে যেখানে বয়কটের আহ্বান জানিয়ে বিভিন্ন কোম্পানির দীর্ঘ তালিকাও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন খাদ্যপণ্য, প্রসাধনী, পোশাক এবং জুতার ব্র্যান্ড, রেস্তোরাঁ চেইন, ক্যাফে এবং সুপারমার্কেট। সেই সাথে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র রাজনৈতিক ও সামরিক সমর্থন জানানোয় সব আমেরিকান পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে। একই সাথে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পণ্য বয়কটের ডাক আসে, কারণ সেসব দেশের নেতারা ইসরায়েল সফর করেছেন এবং গত ৭ অক্টোবরের ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। এছাড়া অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বয়কট করারও আহ্বান জানানো হয়েছে। ইউজারদের অভিযোগ হলো তাদের তৈরি ফিলিস্তিনিপন্থী বিভিন্ন কন্টেন্ট রেস্ট্রিক্ট এবং ডিলিট করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের মধ্যে যারা বয়কটকে সমর্থন করে তারা বিভিন্ন বিকল্প পণ্যের তালিকাও প্রচার করেছে। এই যে আমরা পণ্য বয়কটের কথা বলছি, এখানে আসলে কে হারে কে জিতে সেটা একটু দেখে নিব। বৈশ্বিক কোম্পানিগুলোকে বয়কট করার ফলে প্রকৃত অর্থে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কারা উপকৃত হচ্ছে তা নিয়ে এসব ক্যাম্পেইন বিতর্কের মুখে পড়েছে। এতে কি শুধু ওই কোম্পানিগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নাকি তাদের পৃষ্ঠপোষক দেশগুলোর অর্থনীতিও প্রভাবিত হচ্ছে, যা কিনা এই বয়কটের ডাক দেওয়ার মূল উদ্দেশ্য? অর্থনীতিবিদরা বলেন, বৈশ্বিক কোম্পানির পণ্য বয়কট স্থানীয় কোম্পানির পণ্য বিক্রি ও সম্প্রসারণে সাহায্য উৎসাহ যোগাতে পারে, তবে সেটা তখনই সম্ভব যদি এই পণ্যগুলি প্রতিযোগিতামূলক হয় এবং একই গুণগত মান বজায় রাখতে পারে। তাহলে তাদের পণ্যের প্রসার বাড়াতেই থাকবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বয়কট আসলে কতটা কার্যকর
একটু দেখে নিতে চাই। বাহরাইন, কুয়েত, জর্ডান এবং মিশরের মতো আরব দেশগুলোতে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বয়কট প্রচারাভিযানের মাধ্যমে চিহ্নিত কিছু রেস্তোরাঁ এবং ক্যাফে চেইনের শাখাগুলোর চাহিদা নাটকীয় হারে কমে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে যুদ্ধ যদি বন্ধ হয়, গাজা যুদ্ধের কথা যেটি বলছিলাম, বয়কটের প্রচারণাও বন্ধ হয়ে যায়, তাহলে এই যে স্থানীয় কোম্পানিগুলির পণ্যের চাহিদা আবারও কমতে শুরু করবে। কেন? বয়কট প্রচারণার সমর্থকরা মনে করেন তাদের বয়কটের ফলে অর্থনৈতিক ক্ষতি বেশি হবে না কি কম সেটি মুখ্য নয়, বরং বয়কট মিছিল এবং বিক্ষোভের মাধ্যমে তারা শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরছে এবং গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করেছে এবং প্রতিনিয়ত হতাহতের ঘটনা রোধে কাজ করছে। অন্যদিকে এর বিরোধীরা মনে করে যে এতে তাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে সেই সব দেশ যারা এরই মধ্যে গুরুতর অর্থনৈতিক সংকটে ভুগছে। তাহলে দর্শক, আমরা কি দেখলাম যে এই যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল এবং আমেরিকান পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে, দিন শেষে কিন্তু শুধু আরব দেশগুলোতে নয়, বাংলাদেশ এবং এশিয়ার বিভিন্ন মুসলিম দেশ, যদি বলি ইন্দোনেশিয়ার কথা, যদি বলি মালয়েশিয়ার কথা, সেসব দেশেও কিন্তু বয়কটের একটি প্রভাব পড়েছে। আমরা দেখেছি ম্যাকডোনাল্ডসের অনেক শাখা বন্ধ হয়ে গেছে, আমরা দেখেছি যে স্টারবাকসের অনেক শাখা বন্ধ হয়ে গেছে। এসব কিন্তু দিন শেষে কি হয় জানেন, যেই দেশে বন্ধ সেই দেশের যারা স্থানীয় যারা কর্মকর্তা কর্মচারী তাদেরও কিন্তু চাকরি চলে যায় এবং অনেক শাখা যদি বন্ধ হয়ে যায়, দিন শেষে কিন্তু সেটি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে, কারণ তখন এই বৈদেশিক মুদ্রাগুলো কিন্তু আর ওই দেশের রিজার্ভে যুক্ত হয় না। তাই এ ধরনের পণ্য বয়কটের ডাক দেওয়া একভাবে ঠিকই আছে যে একটি যুদ্ধের বিরোধিতা করে শান্তিপূর্ণ উপায়ে এই আন্দোলন করা হচ্ছে, কিন্তু সবশেষে নিজের দেশের অর্থনীতি কিন্তু ক্ষতির মুখে পড়ে। আজ এ পর্যন্তই।